সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক এবং এই শিক্ষকরা বৈধ অবৈধ তালিকা চেয়ে কিন্তু রীতিমতো এসএসসি দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এর আগেও আমরা যদি দেখি, বিশেষ করে সুপ্রিম কোর্টের অর্ডারের পর এই এসএসসি ভবনে এসে কিন্তু বৈঠক করেছিলেন, এসএসসি চেয়ারম্যান ছিলেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ছিলেন। এবং ব্রাত্য বসু বাইরে বেরিয়ে সময় দিয়ে দেন যে 21শে এপ্রিল এই তালিকা প্রকাশ করা হবে। কিন্তু দেখা গেলো সেই 21শে এপ্রিল তালিকা দিন পার হয়ে গেলেও এই তালিকার বৈধ অবৈধ তালিকা কিন্তু প্রকাশ করতে পারলো না এসএসসি, এবং যার ফলে কিন্তু বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ যেখানে সারাদিন অর্থাৎ রাত্রি গভীর রাত্রে পেরিয়ে গেলেও কিন্তু বিক্ষোভ চলছে। আর প্রশ্ন যে এসএসসি কি সত্যি কি পারবে এই তালিকা প্রকাশ করতে? কোনো মতেই সম্ভব নয়। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক এবং সেই শিক্ষকরা, যদিও সুপ্রিম কোর্ট বারবার বলছে যে বৈধ অবৈধ তালিকা দেওয়া হোক, এবং তা দিতে না পারার জন্যই কিন্তু অর্থাৎ যারা বৈধ তাদেরও চাকরি গেছে, যারা অবৈধ তাদেরও চাকরি গেছে। যদিও যারা অবৈধ তাদের টাকা ফেরানোর কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেই দেখালো শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন এই চাকরি হারা শিক্ষকদের সঙ্গে, এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 21শে এপ্রিল ঠিক সন্ধ্যে 4:30টার সময় এই তালিকা প্রকাশ করা হবে। কিন্তু সময় পেরিয়ে গেল, সেই তালিকা কিন্তু প্রকাশ করতে পারলো না এসএসসি। এবং এরপরেই যে শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা, তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং বিক্ষোভে বলা যেতে পারে সেই বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে তারা না খেয়ে ছিলেন বিক্ষোভে, এবং তাদের যে টয়লেট তারা ব্যবহার করছে সেই টয়লেট বন্ধ করে দেওয়া হয়। এমনকি তাদের পানীয় জল যে ব্যবহার করছে সেই পানীয় জলও বন্ধ করে দেওয়া হয়, এমনই কিন্তু অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই শিক্ষকরা। এবং তারা স্পষ্ট, এরপরে দেখা যায় এসএসসি দপ্তরে কিন্তু বৈঠক বসেন আধিকারিকরা, কিন্তু সেখানেই এই শিক্ষকরা কিন্তু দাবি তুলে আসেন যে তারা তালিকা না বেরানো পর্যন্ত, অর্থাৎ বৈধ অবৈধ যে তালিকা সেই তালিকা বের করা পর্যন্ত তারা কাউকে বেরোতে দেবে না। ফলে একটা কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরেই দেখা যায় এই পুলিশের পক্ষ থেকে কিন্তু রীতিমতো শিক্ষকের ধমকিও দেওয়া হয় যে তারা শিক্ষকের মতো আচরণ করছে না, এমনই ধমকি কিন্তু দেওয়া হয়। কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই শিক্ষকরা কিন্তু অনড়ভাবে অবস্থানটা করে চলেছেন। এবং বলা যায় তাদের যখন পানীয় জলের অভাব হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু আরজিকর আন্দোলনে যে জুনিয়র চিকিৎসকরা ছিলেন, দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, তারা কিন্তু এসে পৌঁছান এবং তারা এই শিক্ষকদের কিন্তু পাশে দাঁড়ানোর বার্তা দেন। ফলে সেইভাবেই আরও কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু যেটা প্রশ্ন, এবং এরপরেই যে শিক্ষকরা, চাকরিহারা শিক্ষক, তারা স্পষ্ট দাবি তোলেন যে তাদের মাথা পিছু 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এবং শুধু তাই নয়, শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে সাংবাদিক বৈঠক করে স্বীকার করতে হবে তাদের দুর্নীতি করেছেন, এবং সেই কারণেই এই শিক্ষকদের 2 কোটি টাকা দিচ্ছেন, এমনই কিন্তু তারা দাবি তুলে বসেন। এবং যেখানে এই তালিকা প্রকাশের যে বিষয়টি ছিল, সেখানে যে বৈঠকে বসেন এবং এই শিক্ষকদের, চাকরিহারা শিক্ষকদের মধ্যে 14 জন প্রতিনিধি যান, এবং সেখানে যে বৈঠকে উঠে আসে তা হচ্ছে এসএসসি মাত্র 3য় কাউন্সেলিং পর্যন্ত যারা চাকরি পেয়েছেন তাদের তালিকাই বৈধ বলে প্রকাশ করতে চাইছে। এমনটা সামনে আসার পর বলা যেতে পারে যেন এই আন্দোলনে আগুনে ঘি পড়ে যায়, আগুনের তীব্রতা বেড়ে যায়, এবং নানান যে ক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা। এবং গভীর রাত্রি পেরিয়ে গেলেও তারা কিন্তু তাদের অবস্থানে অনড় রয়েছে। এবং এরপরেই দেখা যায় সেখানে কিন্তু পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, পৌঁছায় র্যাব এসে পৌঁছায়, কিন্তু তার সত্ত্বেও শিক্ষকরা কিন্তু অনড় অবস্থানে রয়েছেন। এবং তাদের একটাই দাবি যে তাদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, নইলে তারা কাউকে বেরোতে দেবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ কি এসএসসি পারবে? এসএসসি যদি এই তালিকা প্রকাশ করতে যায়, তাহলে সবচেয়ে যে সমস্যাটা হবে, তা যারা বৈধ অবৈধ কারা তা কিন্তু প্রকাশ হয়ে যাবে। আর প্রকাশ হয়ে সেটা কিন্তু তদন্তের আওতায় চলে আসতে পারে যে তারা কাকে টাকা দিয়েছেন, কারণ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে, অর্থাৎ আর্থিক যে তছরূপ সেই বিষয়টি চলে আসবে, এবং সেইখানে কাকে টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন, নানাবিধ বিষয় কিন্তু চলে আসবে। ফলে বলা যেতে পারে একটা কিন্তু একদিকে যেমন যারা চাকরি হারাবেন বা যারা অবৈধ চিহ্নিত হয়ে যাবেন, তারা তো যাদের টাকা দিয়ে তাকে চাপ তো দেবেনি, কিন্তু পাশাপাশি তদন্তের আওতাতেও চলে আসবেন। ফলে এটা কিন্তু একটা বিরাট জটিলতা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য। আরেকটা যেটা বলবো যে 2011 থেকে ক্ষমতায় রয়েছে এই দল এবং এই সরকার রয়েছে। ফলে স্বাভাবিক যে দুর্নীতি যে শুধু 2016 সালেই হয়েছে তা নয়, দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং দীর্ঘদিন থেকে হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই কোনো একটা অবৈধ তালিকা বের করলেই
আরও যে সব ক্ষেত্রে দুর্নীতিগুলো হয়েছে বা অবৈধভাবে যে ক্ষেত্রে নিয়োগ হয়েছে, সে শিক্ষাকর্মী হোক বা প্রাথমিক শিক্ষক হোক বা অন্য বিভিন্ন সালে হোক বা 11 সালের পরে যেগুলো হয়েছে, 12, 13 হতে পারে, 14 হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই সমস্ত বিষয় কিন্তু যারা অবৈধভাবে চাকরিটা পেয়েছেন তাদের মধ্যে একটা আশঙ্কার পরিস্থিতি তৈরি হবে। ফলে একটা কিন্তু অস্থিরতার সৃষ্টি হবেই রাজ্যের শাসক দলের জন্য। শুধু তাই নয়, এমনকি মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু বিপাকে পড়তে পারে। ফলে স্বাভাবিকভাবেই এই তালিকা কিন্তু বের করা যথেষ্ট কঠিন। আমরা জানি না এসএসসি সেই ঝুঁকিটা নেবে কিনা। এবং আরেকটা যেটা প্রশ্ন, তাহলে ব্রাত্য বসু বলতে গেলেন কেন? কারণ কিছুদিন থেকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই যেটা চলছে তা হচ্ছে কিন্তু এই শিক্ষকদের কোথাও যেন ললিপপ দেওয়ার একটা চেষ্টা, অর্থাৎ কোথাও টাইম কিলিংয়ের একটা চেষ্টা করছে, যে কোনো একটা প্রতিশোধে সেই টাইমটা পেরিয়ে আসা। কারণ যে প্রতিশোধে যখন দিয়েছিলেন তারপরেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ আসে এই যে বৈধ শিক্ষক বা শিক্ষকরা তারা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন এবং তারা বেতন পাবে, এবং এর মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ তারা কিন্তু চাকরি চলে গেছে বলা যেতে পারে, এবং যারা অবৈধভাবে তাদের টাকা পে করতে হবে, এমনটা কিন্তু এসএসসি। সুতরাং এই যে সুপ্রিম কোর্টের এই অর্ডারটা নিয়ে কিন্তু এই শিক্ষকদের সামনে নতুন একটা লালিপপ দেখানোর হয়তো চেষ্টা চলতে পারতো, তা কিন্তু পারেননি। তার কারণ একটাই, তারা তো শিক্ষিত শিক্ষক। সুতরাং এই একই লালিপপ বারবার কাজ করছে না। যেখানে এই শিক্ষকদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়ার পর মুখ্যমন্ত্রী যে সাংবাদিক বৈঠক করেছিলেন, এরপর নেতাজি ইন্ডোরে তাদের সঙ্গে দেখা করেন, শিক্ষামন্ত্রী বৈঠক করেন। সমস্ত কিছু কোথাও যেন একটা টাইম কিলিংয়ের চেষ্টা, যে একটা কিছু পেরিয়ে নতুন সুপ্রিম কোর্ট কোনো একটা নির্দেশ দেবে, সেই নির্দেশটাকে সামনে ফেলে দেওয়া, এই নির্দেশ এসছে, এরপরে কি যাওয়া যাবে। যেহেতু তারা শিক্ষক, সুতরাং বিষয়টা কিন্তু সহজভাবে হচ্ছে না, আর যার ফলে এই আন্দোলন। এবং শেষ পর্যন্ত দেখালো এই যে এই অবস্থানে এসএসসির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তারা সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনই মেনে চলেন। তো সুতরাং তাহলে প্রশ্নটা উঠে আসবে, তাহলে মিথ্যা প্রতিশ্রুতি বা ললিপপ দেখানোর কি প্রয়োজন ছিল? এবং বলা যেতে পারে যে শিক্ষকরা যারা আন্দোলনটা করে চলেছেন তাদের আন্দোলন এক কথায় স্যালিউট জানাতে হয়। কারণ প্রায় 26,000 শিক্ষক চাকরি হারিয়েছেন, সবাই তো অযোগ্য নয়। যারা যোগ্য তাদের তো, যদি এসএসসি যদি সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টে যখন বিচার চলছিল তখন যদি যোগ্য অযোগ্যদের তালিকা সামনে ফেলে দিত, তাহলেই তো এই যোগ্য শিক্ষকরাদের চাকরি থাকতো না। বা তাহলে যাদেরকে ঘুষ দিয়ে বা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে তাদের কিছু সংখ্যক চাকরি চলে গেলেও যোগ্য শিক্ষকরা তো থাকতেন। কিন্তু সেইটা কিন্তু এসএসসি করেনি, আর যার ফলেই প্রায় 26,000 শিক্ষক চাকরি হারিয়েছেন। আর এই শিক্ষকরা কিন্তু রীতিমতো আন্দোলন করছেন এসএসসি ভবনের সামনে। তাদের খাওয়া নেই, তাদের পড়া নেই, না খেয়ে তারা অবস্থানটা কিন্তু করে চলেছেন।